প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ আলাদা করে পড়ছি, নেগেটিভ আলাদা করে পড়ছি, প্রশ্নবোধক আলাদা করে পড়ছি। প্রশ্নবোধকের কিছু জটিল অংশ ওটাও আলোচনা করছি। এখন আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিটে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। প্রশ্নবোধক বাক্য আলাদা করছি, নেগেটিভ বাক্য আলাদা করছি। আজকে প্রশ্নবোধক আর নাবোধক দুইটা বাক্য যখন একসাথে থাকবো তখন কিভাবে করবো খেয়াল করেন। একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আমরা পড়ছি প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানে সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিটের সাহায্যকারী ভার্ব কি? ডু অথবা ডাজ। এই ডু অথবা ডাজ প্রশ্নবোধক বাক্যে সবার আগে বসবে। এটা যে শুধু প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য তা না, যত টেন্স আছে সকল টেন্সে আমরা জানি প্রশ্নবোধকের জন্য ওই টেন্সের সাহায্যকারী ভার্ব সবার আগে বসে। ঠিক প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক ও সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ এটাও কি বসছে? সবার আগেই বসছে, প্রথমে বসছে। প্রশ্নবোধক আর নাবোধক বাক্য যখন একসাথে থাকবে তখন বুঝলাম প্রশ্নবোধক বাক্যের জন্য ডু অথবা ডাজ এই সাহায্যকারী ভার্ব সবার আগে বসবে। সমস্যা হলো না নিয়ে নট কোথায় বসাবো? নটটা কি সাবজেক্টের আগে বসাবো, না পরে বসাবো, না বাক্যের শেষে বসাবো, না মাঝখানে বসাবো? কোথায় বসাবো নট? প্রশ্নবোধকের জন্য বুঝলাম ডু বা ডাজ সবার আগে বসে, কিন্তু যেহেতু প্রশ্নবোধক আর নাবোধক বাক্য দুটোটাই একসাথে আছে সেক্ষেত্রে নট কোথায় লিখবো? তার জন্য দেখেন আপনাদের খাতায় এর আগে লেখা আছে সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, লেখা আছে না? জি স্যার। সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসে। কি উদাহরণ লেখা? করিম কি যায় না। করিম কি যায় না। এ বাক্যটা বোঝার জন্য খেয়াল করেন, করিম যায় সচরাচর কাজ। বুঝলাম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা জানি যে বাক্যের দ্বারা সচরাচর, সাধারণ, বর্তমান এরকম যে কোনো একটা বোঝায় ওই বাক্যটাকে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট বলে। তাহলে করিম যায় এই বাক্যটা সচরাচর কাজ বোঝায়, বুঝলাম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। কি আছে? প্রশ্নবোধক, না আছে নাবোধক। করিম কি যায় না, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক আর নাবোধক বুঝলাম। আমরা জানি বাক্য গঠন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে বাক্যটা কোন টেন্স, এটা আগে বুঝতে হবে। বুঝলাম করিম কি যায় না এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক আর নাবোধক। আমরা জানি করিম সাবজেক্টটা থার্ড পারসন এবং একবচন, সিঙ্গুলার। তাহলে আমাদের কি করতে হবে? প্রশ্নবোধকের জন্য ডু অথবা ডাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ডাজ দিয়ে প্রশ্নবোধক করব, এবং জানি প্রশ্নবোধকের জন্য ডাজ সবসময় আগে বসবে। এখন সমস্যা হইল না নিয়ে নট কোথায় লিখবো? দেখেন লেখা আছে সাবজেক্ট নাউন হলে এই বাক্যে সাবজেক্টে করিম, করিম সাবজেক্টটা নাউন, করিম সাবজেক্টটা নাউন। কেমনে বুঝলাম? করিম দ্বারা কোনো কিছু নাম বোঝায়, করিম দ্বারা কোনো কিছু নাম বোঝায়। তাহলে করিমটা নাউন, নট বসবে করিমের আগে। ডাজ নট করিম গো, ডাজ নট করিম গো। করিম কি যায় না, ডাজ নট করিম গো। দেখেন লেখা আছে সাবজেক্ট যখন নাউন না হবে, অর্থাৎ কোনো কিছু নাম না হবে। এই ফাঁকে আরেকটা কথা বলি, আমরা যে জানি কোনো কিছুর নাম কি নাউন বলে, আসলে এটা নাউনের আসল সংজ্ঞা না। সামনে সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত আলোচনার খাতিরে এইটুকুই বুঝি যে কোনো কিছুর নামকে নাউন বলে।
দেখেন আরেকটা উদাহরণ লেখা আছে, তারা কি যায় না। আগের মতো খেয়াল করি, কি আর না মনে মনে বাড়ছে, তারা যায়, সচরাচর কাজ। তবে বুঝলাম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। কি আছে না আছে, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক এবং না বোধক। সাবজেক্টটা থার্ড পারসন কিন্তু একবচন না, তাহলে ডু দিয়ে প্রশ্নবোধক। প্রশ্নবোধকের জন্য ডু সবার আগে, তারপরে সাবজেক্ট, তারপরে নট। কেন? এই বাক্যের সাবজেক্ট তারা, এটা কোনো কিছু নাম না, নাউন না, সেক্ষেত্রে নট হবে সাবজেক্টের পরে। অর্থাৎ প্রশ্নবোধক আর নাবোধক বাক্য যখন একসাথে থাকবে তখন আমরা দেখব সাবজেক্ট কোনো কিছুর নাম হইলে নট সাবজেক্টের আগে লিখব, সাবজেক্ট কোনো কিছুর নাম না হইলে নট সাবজেক্টের পরে লিখব। ডু দে নট গো, ডু দে নট গো। বুঝতেছেন তো? ডু দে নট গো। আমরা আরো আরো আলোচনা করব, খেয়াল করেন। তারা কি যায় না, ডু দে নট গো। মনে রাখবেন, প্রশ্নবোধক আর নাবোধক বাক্য যখন একসাথে থাকবে তখন এই বাক্যটা দুই ভাবে করা যায়। এক ভাবে হইল সাবজেক্ট নাউন হইলে নট সাবজেক্টের আগে লিখব, সাবজেক্ট নাউন না হইলে নট সাবজেক্টের পরে লিখব, এই এক নিয়ম। আরেকটা নিয়ম দেখেন আপনাদের খাতায় লেখা আছে, যদি নট এর সংক্ষিপ্ত রূপ দিয়ে করি, নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে যদি আমরা প্রশ্নবোধক আর নাবোধক বাক্য করি, সেই ক্ষেত্রে নট সবসময় সাবজেক্টের আগে আসবে। এই ক্ষেত্রে নট সবসময় সাবজেক্টের আগে আসবে, কিন্তু এই ক্ষেত্রে আগের নিয়মের মতো সাবজেক্ট নাউন কি নাউন না তা দেখার প্রয়োজন নাই। বিষয়টা খেয়াল করেন। নটের সংক্ষিপ্ত রূপ কারে বলে দেখেন আপনাদের খাতায় লেখা আছে, ডু নটের সংক্ষিপ্ত ডন, ডাজ নটের সংক্ষিপ্ত ডাজেন্ট। ভালো করে খেয়াল করেন, ডু আর নট সংক্ষিপ্ত কার হয়েছে? ডু সম্পূর্ণ আছে না, সংক্ষিপ্ত কার হয়েছে? নটের। ও ও এর পরিবর্তে একটা অ্যাপোস্ট্রফি বসছে, ডাজ নট। ডাজ সম্পূর্ণ আছে, সংক্ষিপ্ত কার হয়েছে? নটের। আমরা যদি প্রশ্নবোধক আর নাবোধক বাক্য করার সময় এইভাবে নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে করি, অর্থাৎ ডু নটের সংক্ষিপ্ত ডন, ডাজ নটের সংক্ষিপ্ত ডাজেন্ট, এভাবে যদি নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য করি, সেই ক্ষেত্রে এইভাবে ডন ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই ক্ষেত্রে সাবজেক্ট নাউন হইলেও নট সবার আগে আসবে, সাবজেক্ট নাউন না হইলেও নট সবার আগে বসবে। ডন্ট বা ডাজেন্টের দ্বারা নট সাবজেক্টের আগে বসছে না। খেয়াল করেন একটা বাক্য, সে কি আসে না, সে আসে, সচরাচর কাজ প্রেজেন্ট ইনডেফিনিট। কি আছে না আছে, সে কি আসে না, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক এবং নাবোধক। সে সাবজেক্টটা থার্ড পারসন এবং একবচন, ডাজ, না এর জন্য নট, ডাজ নটের সংক্ষিপ্ত ডাজেন্ট, ডাজেন্ট হি কাম। আর যদি আমরা আগের নিয়মের মতো করি, সেই ক্ষেত্রে ডাজ হি নট কাম। এই যে আমরা প্রশ্নবোধক আর নাবোধক বাক্যটা করলাম, যত টেন্স আছে সকল টেন্সের প্রশ্নবোধক আর নাবোধক বাক্য এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে করা যাবে, শুধু টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের পরিবর্তন হবে, আর না হলে সব একই থাকবে। যেমন সে কি আসে না, এটা ইংরেজি লিখছি ডাজেন্ট হি কাম, আরেকভাবে লিখছি ডাজ হি নট কাম।
আমরা পড়ছি প্রশ্নবোধক আর নাবোধক বাক্য যখন থাকবে তখন দুইভাবে করা যায়। যদি নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে করি সেই ক্ষেত্রে নট এইভাবে সাবজেক্টের আগে বসবে। এই ক্ষেত্রে সাবজেক্ট নাউন কি নাউন না তা দেখার প্রয়োজন নাই। আর যদি নটের সংক্ষিপ্ত রূপের নিয়ম ছাড়া সাবজেক্ট নাউন কি নাউন না সেই নিয়মে করি, সেই ক্ষেত্রে এই বাক্যের সাবজেক্ট কোনো কিছুর নাম না, অর্থাৎ নাউন না। সেই ক্ষেত্রে নট বসছে এর পরে, অর্থাৎ সাবজেক্টের পরে। তাহলে আমরা দেখলাম সে কি আসে না, এই প্রশ্নবোধক আর নাবোধক বাক্যটা ডাজেন্ট হি কাম অথবা ডাজ হি নট কাম, এই দুইভাবে যে কোনো একভাবে আমরা করলাম। দুটো নিয়মটাই আপনাদের জানা রাখতে হবে, কেননা এই নিয়মটা সামনে ট্যাগ কোশ্চেন আলোচনা করার জন্য লাগবে, আর এটাও লাগবে অন্য কাজে। অতএব দুটোভাবেই করা যায়, এই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে খেয়াল করবেন। আর এভাবেও করা যায়, এভাবেও করা যায়, বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো টেন্সের প্রশ্নবোধক আর নাবোধক বাক্য দুইভাবে করা যায়। একটা হইলো সাবজেক্ট নাউন হইলে নট সাবজেক্টের আগে লিখবো, আর প্রশ্নবোধক নাবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন না হয়, অর্থাৎ কোনো কিছু নাম না হয়, সেক্ষেত্রে নট লিখবো আমরা সাবজেক্টের পরে। আর যদি নটের সংক্ষিপ্ত রূপ, যেমন ডু নটের সংক্ষিপ্ত ডন, ডাজ নটের সংক্ষিপ্ত ডাজেন্ট, আমরা যদি এইভাবে নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে প্রশ্নবোধক আর নাবোধক বাক্য করি, সেই ক্ষেত্রে নট সর্বদা সাবজেক্টের আগে বসবে। এই ক্ষেত্রে সাবজেক্ট কোনো কিছুর নাম হইলেও নট আগে বসবে, সাবজেক্ট কোনো কিছুর নাম না হইলেও নট সাবজেক্টের আগে বসবে। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। এখন একটা বাক্য খেয়াল করেন, মনে করেন একটা বাক্য এরকম, তারা কি বেড়ায় না, তারা বেড়ায়, সচরাচর কাজ, প্রেজেন্ট ইনডেফিনিট। কি আছে না আছে, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে। আমরা জানি প্রশ্নবোধকের জন্য ডু অথবা ডাজ প্রেজেন্ট ইনডেফিনিটের সবার আগে বসে। ভালো, তারা থার্ড পারসন এবং এক বছর, এই বাক্যের সাবজেক্টকে তারা না? কেন? কারণ বেড়ায় এই ভার্বের কাজ এই বাক্যে কে করে? তারা করে। আমরা জানি ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট, অতএব এই বাক্যের সাবজেক্ট কে? তারা। এই তারা থার্ড পারসন, কিন্তু কি না? এক বচন না। আমরা জানি আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এই তিনটা ছাড়া যা আছে সব থার্ড পারসন, তবে এটা থার্ড পারসন। আমরা জানি এক সংখ্যা বুঝাইলে এক বচন, এটা একের বেশি বুঝায়, তাহলে এটা বহু বচন। আমাদের শর্ত দুইটা, থার্ড পারসনও হইতে হবে, এক বচনও হইতে হবে। এটা থার্ড পারসন হয়েছে কিন্তু কি হয় নাই? এক বচন হয় নাই। তাহলে ডু দিয়ে প্রশ্নবোধক, প্রশ্নবোধকের জন্য ডু আগে, আর এই বাক্যের সাবজেক্ট কোনো কিছু নাম না, তাহলে নট বসবে। ডু দে নট ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে বেড়ানো। বানান লেখার সময় এল লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় এল এখানে উচ্চ থাকবে, আই মিন সাইলেন্ট থাকবে। এখানে ওয়াক বলা যাবে না, শুড বি প্রোনাউন্স ওয়াক। ডু দে নট ওয়াক, তারা কি হাঁটে না? অথবা আমরা যদি সংক্ষিপ্ত রূপের নিয়মে করি তাহলে হবে ডোন্ট দে ওয়াক, ডোন্ট দে ওয়াক। মজার বিষয় হলো এই বাক্যটা যদি আমরা গঠন করতে পারি তাহলে এই বাক্যে কেন ওয়াক হইল, কেন প্রশ্নবোধক হইল, কেন এখানে ডু হইল, এবং এখানে কেন সংক্ষিপ্ত রূপ হলো ইত্যাদি প্রশ্নের উত্তর আমাদের কাছে ক্লিয়ার হয়। আর এটা যখন কোনো মডেল বইয়ের লাইন থাকবে তখন ওই লাইনটা আমাদেরকে আর আলাদা করে মুখস্থ করতে হবে না, আমরা অটোমেটিক্যালি তখন এই লাইনটা বুঝতে পারবো। মুখস্থ করতে হলেও সহজে মুখস্থ হবে, অথবা যখন এটার গঠন আমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝবো তখন আর মুখস্থই করতে হবে না, ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে এটা বুঝবার তৌফিক দিক। আমিন। সামনের ক্লাসে আমরা আরো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। দ্যাটস অল টুডে।